অপেক্ষার প্রহর যেন কাটতেই চাইছিল না। দুবার ডানা মেলার আগেই থমকে গিয়েছিল স্বপ্ন। আকাশের মেঘে যখন অনিশ্চয়তা, তখন মনে হয়েছিল রাজকীয় রাজস্থান বুঝি অধরাই থেকে যাবে। কিন্তু হার না মানা জেদ আর 2 দিনের দীর্ঘ লড়াই শেষে যখন হ্রদের শহর উদয়পুরে পা রাখলাম, হারানো একটা দিন যেন ফিরে এলো হাজারো মুগ্ধতায়। সময়ের অভাব ছিল ঠিকই, কিন্তু দেখার চোখ থাকলে অল্প সময়েও যে রাজকীয় রূপকে জয় করা যায়। আজ সেই গল্পই শোনাবো আপনাদের। বাধা পেরিয়ে উদয়পুরের পথে আমার সেই রোমাঞ্চকর যাত্রার গল্প শুরু হচ্ছে এখন। তাই দেরি না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ওয়েলকাম ইন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্রমণ সিরিজে, রাজস্থান সিরিজ। সো ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম ইন ব্লগ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও, নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেই দিই, সাসপেন্স রাখার দরকার নেই, কারণ আপনারা থাম্বনেল সব কিছু দেখে বুঝেই যাবেন। আজকে আমরা যাচ্ছি রাজস্থান। সো আজকে আমাদের ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে উদয়পুর। আমরা উদয়পুর গিয়ে নামবো, ভায়া মুম্বাই হয়ে ফ্লাইট আছে। তো এই জার্নিতে কি হচ্ছে, কি আমরা করছি, কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। এই ভিডিওটা আমরা স্টার্ট করছি এয়ারপোর্ট থেকেই। আজকে হচ্ছে 21 ডিসেম্বর। সো আজকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে, বাট এর আগে অনেক কিছু গল্প আছে, অনেক কিছু হয়েছে। আমাদের এই জার্নিটা স্টার্ট হওয়ার কথা ছিল 20 ডিসেম্বর, 19 ডিসেম্বর রাতেও বলতে পারেন, কারণ আমাদের 20 ডিসেম্বর ভোর যেটা হয় 1:40 আমাদের ফ্লাইট ছিল এখান থেকে উদয়পুর। ইন্ডিগোর ফ্লাইট ছিল ভায়া দিল্লি। 19 তারিখ সন্ধ্যেবেলা আমাদের কাছে মেসেজ আসে যে আমাদের ইন্ডিগোর যে ফ্লাইট আছে ওটা ভায়া দিল্লি হয়েছিল, তো দিল্লি টু উদয়পুরে যে ফ্লাইটটা আছে ওটা ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু আনফরচুন সার্কামস্ট্যান্সেস। তারপর কি করব, আমাদের তো সবকিছুই বুকিং করা আছে, হোটেল গাড়ি ফাড়ি সবকিছু বুকিং করা আছে, যেতে তো আমাদেরকে হবেই। তারপর আমরা কি করলাম, আমরা সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়াতে আরেকটা বুকিং করলাম। সেটা কি করলাম, 20 তারিখেই সকাল 9:55 কলকাতা থেকে দিল্লি ছিল, দিল্লি থেকে তারপর ছিল উদয়পুর। ভাবলাম যদি ফগের কারণে ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তো ভোরের দিকে ফগটা থাকবে, বেলা হয়ে গেলে তো আর ফগ থাকবে না, সেই ভেবে আমরা ওইটা বুক করেছিলাম। বলে রাখি, ইন্ডিগোটা আমরা বুক করেছিলাম হচ্ছে দুজনের টিকিট পড়েছিল, ওটা অনেকদিন আগে, 1 মাস আগে করেছিলাম। ওটা আমাদের পড়েছিল হচ্ছে 23,000 টাকা মতো। তারপর আমরা যে 19 তারিখ সন্ধ্যেবেলা যেটা বুক করি এয়ার ইন্ডিয়া, ওটা আমাদের পড়ে যায় অলমোস্ট, দুজনের পড়ে যায় আপনার 40,000। ঠিক আছে, বুক করে নিলাম। তারপর ওটাও হয়ে গেল ক্যান্সেল। বুকিং করার 15 মিনিটের মধ্যেই আমার কাছে মেসেজ আসে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট সেইটা আপনাদের কলকাতা টু দিল্লি যে ফ্লাইটটা আছে ওটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আর কোনো ফ্লাইট পাচ্ছি না, যে ফ্লাইটগুলো দেখাচ্ছে সেইগুলো সব প্রাইস দেখাচ্ছে 40,000 পার পারসন, 47,000 পার পারসন। কারণ আমরা দিল্লি দিয়ে আর যেতে চাইছিলাম না, দিল্লি দিয়ে অ্যাভয়েড করছিলাম। তো ভায়া বম্বে অনেক ফ্লাইট দেখাচ্ছিল, প্রাইস দেখাচ্ছিল ওরকম। তো তারপর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাব, দে আর ভেরি হেল্পফুল। ছেলেটা আমাকে সঙ্গে সঙ্গে ওই রাত্রেবেলা 11টা 12টা বাজে আমাকে ফোন করলো যে একটা দিন ডিলে হবে, মানে একটা দিন তোমাদের ওয়েস্ট হবে। তো তোমরা এক কাজ করো, স্পাইস জেটে সানডে ভোরবেলা একটা ফ্লাইট আছে ভায়া বম্বে যাবে। এবং এই ফ্লাইটটার একটা গুড জিনিস কি, অন্য ফ্লাইটগুলো আমাদের কি ফ্লাইট চেঞ্জ করতে হচ্ছিল, বাট এই ফ্লাইটটা আমার কলকাতা থেকে মুম্বাই যাবে, মুম্বাই থেকে উদয়পুর যাবে। তো আমাদের জাস্ট মুম্বাইয়ে হল্ট আছে, আমাদেরকে মানে ডিবোর্ড করতে হবে না মুম্বাইয়ে, আমরা ফ্লাইটে বসে থাকবো, এটাই যাবে উদয়পুর। তো এই হচ্ছে একটা প্রচুর ক্যাচাল। এই প্রথমবার হলো আমরা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানে, কোনো ট্রিপে। বাট হ্যাঁ, এটাই একটা লেসন, এটাও একটা শিক্ষা হলো যে কোনোদিন এরপরে আর শীতকালে গেলে ভায়া দিল্লি হয়ে আমি আর কোনোদিন ফ্লাইট নিচ্ছি না। তো এখন হোপ ফর দ্য বেস্ট। আজকেও প্রচুর চিন্তায় ছিলাম, মানে এখন বাজে হচ্ছে ভোর 3:45, মানে ঘুমিয়েছি তো রাতে 1 ঘন্টা মতো, তাও মাথায় ঘুরছে যদি এই ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে যায়। কলকাতাতেও হালকা ফগই আছে। তারপর মেসেজ আসে যে আপনাদের গেট নাম্বারও অ্যালট করে দেওয়া হয়েছে, কারণ আমার চেক ইন ছিল। তো আগে এসে আমরা চেক ইন, সিকিউরিটি সব কিছু করে এখন বসে আছি। তো
তো এখন মনটা অনেক ভালো লাগছে, বিকজ ফাইনালি আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সেখানে যেতে পারছি। তো আপনাদের সাথেও শেয়ার করব এই জার্নির সবকিছুই ঘটনা। শেষে সব বাধা কাটিয়ে কলকাতার আকাশে কুয়াশা থাকা সত্ত্বেও আমাদের ফ্লাইট রওনা দিল 21শে ডিসেম্বর ভোর 5টা কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে। মুম্বাই পৌঁছানোর পর সেখানে ছিল রোদ ঝলমলে সকাল, এবং মুম্বাই থেকেও নির্ধারিত সময়েই আমাদের ফ্লাইট রওনা দিল আমাদের গন্তব্য উদয়পুরের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, ল্যান্ড করেছি উদয়পুর এয়ারপোর্টে। তো রাইট টাইমেই ল্যান্ড করে গেছি। ওখান থেকে 15 মিনিটস লেটে ছেড়েছিল, বাট এরা তো বাফার টাইম ধরে রাখে, তো সেই অনুযায়ী আমরা ল্যান্ড করে গেছি 10:40-তে। এখন লাগেজ আমাদের দেবে। এখানে খুব সুন্দর দেখুন সাজিয়ে আছে উদয়পুর সিটি অফ লেকস। খুব সুন্দর, মানে ছোট্ট এয়ারপোর্ট, অবশ্যই খুবই ছোট এয়ারপোর্ট, বাট খুব সুন্দর সাজানো আছে। এরপর আমরা লাগেজ কালেক্ট করব। বেল্ট 1-এ আমাদের লাগেজ দিয়েছে। লাগেজ কালেক্ট করে ড্রাইভার কল করেছিল, ড্রাইভার বললো আমি ভেতরে চলে আসবো, আপনি জাস্ট কল করে দেবেন আমাকে। তো এরপর ড্রাইভারের সাথে দেখা করি, তারপর আমাদের নেক্সট জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। তো লাগেজ ফাগেজ আমরা নিয়ে নিয়েছি, এখন গাড়িতেও পোর্ট করে গেছি। লাগেজটা আসতে একটু টাইম লাগলো, যদিও প্রায়োরিটি লেখা ছিল, বাট তাও টাইম লাগলো। বিকজ অবভিয়াসলি কলকাতায় আমাদের ফার্স্ট লাগেজ ঢুকেছে, ওটা ভেতর দিকে চলে গেছে, তারপর বোম্বে লোকজনের লাগেজ ঢুকেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন গাড়িতেও বসে গেছি। এখন আমরা ফার্স্ট আজকে সাইট সিনটা ঘুরে নেবো, বিকজ আমাদের আইটেনারিতে 2 দিন ছিল উদয়পুর, কালকের দিনটা আমাদের পুরো নষ্ট হয়ে গেল। তো যা উদয়পুর ঘোরার আজকে আমাদেরকে ঘুরে নিতে হবে। তো হোটেল আমরা এখন যাচ্ছি না, আমরা প্রথমে সাইট সিন করে নেবো উদয়পুরের, তারপর সন্ধ্যের দিকে হোটেলে যাব। তো এই হচ্ছে আমাদের বাড়ি এসছি। এসছে উনি জয়পুরে থাকেন। ঠিক আছে, চলুন এখন এখন আমরা যাচ্ছি মনসুন প্যালেসে। মনসুন প্যালেসটা আগে যাই, বিকজ ওটা একটু দূরে পড়ে। মনসুন প্যালেস ঘুরে এসে তারপর আমরা সিটি প্যালেস, জগদীশ টেম্পল, লেক ফেক, ওইগুলো একটা একটা জায়গার মধ্যেই পড়ে। তো আপনাদের সাথেও দেখা হচ্ছে আমাদের আগের এই জার্নি। তো প্রথমে যেমনি বলেছিলাম মনসুন প্যালেসে যাব, তো আমরা প্রথমে মনসুন প্যালেসে ডাইরেক্ট গেটের ওখানে চলে গেছিলাম, বাট ওখানে অ্যালাউ করে না। আগেই হচ্ছে একটু আগে একটা সিগন্যাল ছিল, আমরা লক্ষ্য করিনি, ওখানে লেখা ছিল। তো মনসুন প্যালেসে এখানে এসে আপনাদেরকে আগে টিকিট নিতে হবে। এখানে মনসুন প্যালেসেরও টিকিট পাওয়া যায়, আর একটা হচ্ছে আপনাদের বায়োলজিক্যাল পার্ক আছে, ভেতরে সেরকম কিছু নেই, ওই লাইনটা খালি। বাট মনসুন পার্কের দেখুন কিউ ভালোই আছে। তো ওখানে আমরা গাড়িরও এন্ট্রি ফি নিয়ে নিলাম, আর আমাদের দুটো পার্সনসের এন্ট্রি ফি নিয়ে 687 পড়লো। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এরপর আমরা রওনা দিয়েছিলাম মনসুন প্যালেসের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা যখন এই মনসুন প্যালেসে উঠছিলাম, পাহাড়ের দৃশ্য সত্যি অপূর্ব লাগছিল। বলে রাখি, এই মনসুন প্যালেসটি স্থাপিত হয়েছে উদয়পুর শহরের সবচেয়ে উচ্চতম স্থানে এবং আরাবলী পর্বতের উপরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মনসুন প্যালেসে। মানে অনেকটাই খাড়াই, মানে পাহাড়ের ওপর মনসুন প্যালেসটা অবস্থিত, অনেকটাই খাড়াই, বাট রাস্তাটা ভালো হওয়া উচিত ছিল। এরা যেমন গাড়ির জন্য 400 টাকা নিচ্ছে, পার হেড 200 টাকা করে নিচ্ছে। রাস্তাটা খুবই ন্যারো এবং রাস্তাটা আপনার ভাঙা চোরা। ঠিক আছে, উপরে এলাম পাহাড়ের একদম টপে। এই প্যালেসটাই আমরা, এই দেখুন পেছনে, এই প্যালেসটাই ফ্লাইট থেকে দেখা যাচ্ছিল, কারণ এটা একদম হিল টপের ওপর আছে। তো যাবো আমরা এখন। এটা হচ্ছে পার্কিং, 4 হুইলার পার্কিং আছে। এইখান দিয়ে আমরা উপরে যাই, আপনাদের সাথে শেয়ার করছি। तो जिस राजा साहब ने ये किला बनाया है इनका नाम है महाराजा सज्जन सिंह ऑफ मेवाड़।
और ये 72वें महाराणा है मेवाड़ के। ये महाराणा प्रताप के वंशज होते हैं जी। तो ये महाराणा प्रताप के वंशज होते हैं। 14 साल की एज के अंदर इनको गद्दी के ऊपर बिठाया गया था और इनको जब गद्दी पर बिठाया जाता है तो इनके अंकल जो हैं सोहन सिंह, वो बिल्कुल भी जो है इनसे सहमत नहीं थे। तो जब इनका राजघराना जो है वो सिटी पैलेस है, तो 22 राजाओं ने मिलकर सिटी पैलेस को 450 साल के अंदर तैयार किया है। लास्ट के जो थर्ड लास्ट महाराजा होते हैं, उन्हीं में से ये है महाराजा सज्जन सिंह। और ये किला बनाने का आइडिया इनको कैसा आता है, 14 साल की इनकी एज थी, इनका विजिट होता है चित्तौड़गढ़ का किला। वहां पर जाकर क्या देखते हैं, इतना आलीशान किला बनाया हुआ है पूरा पहाड़ों के ऊपर। वापस ये सिटी पैलेस लौट आते हैं और फिर देखते हैं कि उदयपुर का सबसे हाईएस्ट माउंटेन कौन सा है। 1874 के अंदर इस पहाड़ के ऊपर इनकी नजर पड़ जाती है और उसी साल किले को बनाने का काम यहाँ पर शुरू कर दिया जाता है। आदिवासी जाति के जो लोग होते हैं उनको लगा दिया जाता है पहाड़ों को काट कर रास्ते बनाने के लिए। वो ये 5 मंजिला इमारत ये लोग यहाँ पर तैयार करते हैं, जो पुराने टाइम में मौसम विभाग का काम करती है। तो सबसे पहला नाम इसका सज्जनगढ़ का किला है, दूसरा नाम इसका मानसून पैलेस है, तीसरा नाम इसका शाही शिकार पैलेस है, क्योंकि हंटिंग के लिए ये लोग जो है इसी पैलेस के ऊपर आते थे। आज भी यहाँ पर शाम को जो है लंगूर्स वगैरह, शाम के वक्त जो है यहाँ पर पाइथन्स वगैरह, चीतल, चिंकारा, नीलगाय और लेपर्ड्स वगैरह की मूवमेंट रहती है। तो राजस्थान की सबसे छोटी सेंचुरी का इसको दर्जा दिया गया है। और ये जो किला है अभी फॉरेस्ट डिपार्टमेंट के कंट्रोल में है। पुराने टाइम पर यहाँ पर शिकार किया जाता था, अभी कम्प्लीटली बैन है यहाँ पर शिकार। और यही किला जो है आपको उदयपुर का सबसे बेस्ट सनसेट जो है প্রোভাইড करता है। ঠিক আছে। তো যেমন কি শুনলেন আমাদের গাইডের মুখে এই মনসুন প্যালেসের ইতিহাস, পেছনেই দেখতে পাচ্ছেন পুরো উদয়পুর সিটি। এখন এখানে ফগ, মানে এখানেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব একটা ভালো না, কারণ কিচ্ছু সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে উদয়পুর, হচ্ছে লেক সিটি বলা হয়। দুটো আপনার লেক আছে, লেক পিছোলা আর লেক আরেকটা লেকের নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। আর আরাওয়ালি হিলস দিয়ে পুরো উদয়পুরটা ঘেরা। মোস্টলি গাইড যেটা আমাদেরকে বললো যে এখানে সব ঘরই মোটামুটি হোয়াইট কালার করা আছে। তাই জন্যই এই হচ্ছে পেছনে আপনার সিটি ভিউ। সিটি ভিউটা যদি ক্যামেরায় আসে ভালো করে আমি দেখাবার চেষ্টা করছি। এইদিকে হচ্ছে দেখুন আরাওয়ালি হিলস, পুরো ঝাপসা। এটা হচ্ছে লেক পিছোলা, এটা সিটি প্যালেস হয়ে জগদীশ টেম্পলের ওখানে লেক পিছোলা বলে। সানসেটের জন্য খুব ভালো যদি বোটিং করেন। আর এইটা হচ্ছে আরেকটা লেক যেটা আমি বলছিলাম, যাবো আমরা সব জায়গাতেই। আর তার পেছনে দেখতে পাচ্ছেন পুরো উদয়পুর সিটি। রাজস্থানের উদয়পুরকে বলা হয় লেক সিটি, কিন্তু এই শহরের আসল সৌন্দর্য যদি আকাশ থেকে দেখতে চান তবে আপনাকে আসতে হবে সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে অবস্থিত মনসুন প্যালেসে। 1884 সালে মহারানা সজ্জন সিং এটি নির্মাণ করেছিলেন মূলত আকাশ পর্যবেক্ষণের জন্য, তাই এর আরেক নাম সজ্জনগড় প্যালেস। সাদা মার্বেল পাথরে তৈরি এই প্রাসাদটি যেন পাহাড়ের চূড়ায় বসে থাকা এক মুকুট। এখান থেকে আপনি নিচে তাকালে দেখতে পাবেন পুরো উদয়পুর শহর, নীল ফতেহ সাগর লেক এবং পিচোলা লেকের এক অপূর্ব দৃশ্য। বিশেষ করে বর্ষাকালে যখন মেঘগুলো জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ে, তখন মনে হয় আপনি কোনো রূপকথার প্রাসাদে আছেন। তো আমরা এখন এসে পৌঁছেছি দিওয়ানি খাস যেটাকে বলে। এটা হচ্ছে অলমোস্ট ফার্স্ট ফ্লোরের মতো। তো এই জায়গাটা বলতো আগে রানীরা বসতো। এই আমার এই ওপেন জায়গাটা দেখছেন, এখানে সব ফাংশন হতো। আর এইখানে রাজারা এখান দিয়ে, এটা ইস্ট সাইড, সকালবেলা এটা যেহেতু সূর্যবংশী ডাইনাস্টি, তো এরা এখানে সকালবেলা উঠে ইস্ট সাইডে সূর্য আগে দেখে তারপর নিজেদের স্টার্ট করতেন সবকিছু। তো এটা বলছে ওনারা যে এটা 14 ফ্লোর বানাবার ইচ্ছে ছিল, বাট রাজার তখন শরীর খারাপ হয়ে যায়, তো 5 ফ্লোর বানিয়েই তারপর এটা বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে একটা ছোট্ট ইতিহাস। তার আগে আপনি শুনেছেন, আমাদের গাইডও বলেছে। তো শেয়ার করছি বাকিটাও আমরা কি জানতে পারি।
তো আমরা আমাদের গাইডকে এখন ছেড়ে দিলাম, ও সবটাই বুঝিয়ে দিল। সবটা বুঝে নিলাম। এবার আমি আমাদের মতো একটু ফটো ফটো তোলা, একটু ভিডিও টিডিও করাগুলো করে নিই। তো যেটাই বুঝলাম, এটা হচ্ছে সজ্জনগড় যে সিং ছিল, সজ্জনগড় সিং, ওই বানিয়েছিল এই প্যালেসটা। এটা সজ্জনগড় কিলাও বলে। আর এখানে পাশে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, নাকি ইন্ডিয়ার সবচেয়ে স্মলেস্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সজ্জনগড় ফরেস্ট আছে, যেখানে নাকি লেপার্ড টেপার্ড পাওয়া যায়। এখন কতটা কি পাওয়া যায় আই এম নট শিওর। পেছনেই দেখতে পাচ্ছেন কতটা বিস্তারিত হচ্ছে আরাওয়ালি রেঞ্জ, আরাওয়ালি পর্বত। আর এই পাশে হচ্ছে প্যালেসের পেছন দিকটা, এটা হচ্ছে মনসুন প্যালেসের পেছন দিকটা। একটি মজার তথ্য হলো 1983 সালে জেমস বন্ড সিনেমার শুটিংও হয়েছিল ঠিক এখানেই, এবং তার সাথে আরো অনেক হিন্দি সিনেমারও শুটিং হয়েছে। আপনি যদি এখানে আসতে চান তবে সূর্যাস্তের সময়টি মিস করবেন না। আরাবলির পর্বতের পেছনে সূর্যে ডুবে যাওয়ার দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা রাজস্থানে আর নেই। তাহলে এই ছিল সজ্জনগড় প্যালেস বা মনসুন প্যালেস, যেটাকে সবাই জানে। তার একটা ছোট্ট ভিডিও, আমরা কি দেখলাম সবকিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এরপর ভাবছি লাঞ্চ করব না নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটা দেখা যাক। কোথায় যাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আমরা এখন চলে এসেছি, লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন চলে এসেছি সিটি প্যালেসে। মানে রাস্তাঘাট প্রচন্ড জ্যাম, এখানে কোনো সিগন্যালের বালাই নেই আমাদের কলকাতার মতো। তো সবকিছু কাটিয়ে ভেতরে সিটি প্যালেসের ভেতরে চলে এলাম। এখানে আমাদের কার পার্কিং আর আমাদের দুজনের এন্ট্রি ফি নিয়ে পড়লো হচ্ছে 950। এই হচ্ছে পেছনে আমাদের পিচোলা লেক, পেছনেই আমাদের। আর এই হচ্ছে সিটি প্যালেস, ভেতরে যাব। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জগদীশ টেম্পলে। তো পুরোটাই যাচ্ছি, যা দেখছি আপনাদের সাথে শেয়ার করছি। উদয়পুরের ঠিক মাঝখানে অবস্থিত লেক পিচোলা কেবল একটি হ্রদ নয়, এটি রাজস্থানের প্রাণের স্পন্দন। 1362 সালে নির্মিত এই কৃত্রিম হ্রদটি 4 মাইল জুড়ে বিস্তৃত এক স্থাপত্যের বিস্ময়। এখানে আপনাদের চোখে পড়বে আইকনিক লেক প্যালেস, এবং পূর্ব দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় সিটি প্যালেস। তাই আমরা প্রথমে সিটি প্যালেসের উদ্দেশ্যেই রওনা দিলাম। এই হচ্ছে সিটি প্যালেসের এন্ট্রি করছি আমরা, এই রাস্তা দিয়ে এন্ট্রি করব। এরকম কাটও আছে, যারা যারা বয়স্করা ভেতরে গাড়ি করে ঘুরতে চান কাটেও ঘুরিয়ে দেবে। এই হচ্ছে লেক পিচোলার, ওই হচ্ছে জল মহল দেখতে পাচ্ছেন ওটা। আর এই হচ্ছে লেক পিচোলায় বোটিং হচ্ছে বিকেলে। বিকেল না, এখন অ্যাকচুয়ালি দুপুর। চলুন আমরা এন্ট্রি করি। তো আমরা ঢুকে গেছি সিটি প্যালেসের ভেতরে। ভেতরে ঢুকেই ফার্স্ট হচ্ছে পেছনে, এটা হচ্ছে প্রাইভেট এরিয়া। এটা হচ্ছে প্যালেসের প্রাইভেট এরিয়া, যেখানে এখনকার বর্তমান যে রাজারা আছে ওরা এখনো এই পেছনের এই প্যালেসটা পার্টে থাকে। আর এই সামনের দিকে যে প্যালেসটা, এটা হচ্ছে পাবলিকের জন্য ওপেন। আমি দেখাচ্ছি কোন পার্টে রাজারা থাকে, ব্যাক ক্যামেরাটা অন করে। এই যে এই পার্টটাতে এখনো বর্তমান রাজারা থাকেন। আর এখানে এরকম আপনারা গাড়ি পাবেন, যাদের পায়ে ব্যথা, ভেতরে ঘুরতে যান বয়স্কদের নিয়ে, এরকম গাড়ি পেয়ে যাবেন। এরকম দেখুন গাড়ি পেয়ে যাবেন আপনারা। আর এই পার্টটা হচ্ছে পাবলিকের জন্য ওপেন। ভেতরে এরকম টয় ট্রেনেরও ব্যবস্থা আছে আপনারা যদি ঘুরতে চান। তো সিটি প্যালেস যেটা সাধারণ পাবলিকের জন্য ওপেন, সেটা হচ্ছে আমার পেছনে। প্রচুর ভিড়, এখন এটা পিক সিজন ঘুরতে যাওয়ার, তো তাই জন্য প্রচুর ভিড় আছে। আপনাদেরকে আমি শেয়ার করছি ব্যাক ক্যামেরায়, কি অসাধারণ লাগছে জায়গাটা, মানে মার্ভেলাস। দিস প্লেস ইজ মার্ভেলাস। এখানে ফুড কোর্ট আছে, সবকিছুই আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। রাজস্থানের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে বীরত্বের গল্প আর রাজকীয় সব প্রাসাদ। কিন্তু আপনি কি জানেন রাজস্থানের সবচেয়ে বড় প্রাসাদ কোনটি? আজ আমরা দাঁড়িয়ে আছি উদয়পুরের গর্ব সিটি প্যালেসের সামনে। 400 বছরেরও বেশি সময় ধরে তৈরি এই প্রাসাদটি
স্থাপত্য এবং ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। সিটি প্যালেসের ভেতরে মিউজিয়ামে যখনই ঢুকবেন তখনই এরকম একটা হাতি দেখতে পাবেন। তারপর এই হচ্ছে সিটি প্যালেস মিউজিয়ামের মেন গেট। এবার আমরা সিটি প্যালেসের ভেতরে যাচ্ছি। সিটি প্যালেসে ভেতরে ঢুকতে ঢুকতে আপনাদের একটু বলে দিই, আমাদেরকে ওই মনসুন প্যালেসে গাইড যেমনি বললো, এইটা হচ্ছে উদয়পুরের যে রাজা ডাইনেস্টি ছিল, তোরা 22 জন রাজা যারা পর 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 ডাইনেস্টি কন্টিনিউ করছিল, 22 জন রাজা মিলে 400 বছর লেগেছিল এই সিটি প্যালেস কমপ্লিট করতে। তো তাহলে ভাবতেই পারছেন কতদিন লেগেছিল এই সিটি প্যালেস পুরোটা কমপ্লিট করতে, এবং এতটা সূক্ষ্ম কাজ আছে এখানে দেওয়ালে, তাই জন্যই এতটা টাইম লেগেছিল। তখন তো আর মেশিন পত্র কিছুই ছিল না, সবকিছুই হাতে হাতে ছেনি হাতুড়ি দিয়েই হতো। তো এই ছিল একটু ছোট্ট হিস্ট্রি। এবার আমরা ভেতরে ঢুকি, আমরাও একটু এনজয় করি। 1559 সালে মহারানা উদয় সিং এই প্রাসাদের নির্মাণ শুরু করেন। মজার ব্যাপার হলো এটি কোনো একজন রাজার আমলে তৈরি হয়নি, বরং 22 জন মহারানা মিলে ধীরে ধীরে এর বর্তমান রূপ দিয়েছেন। এখানে দেখুন পর পর এই উদয়পুরের রাজাদের সাল দেওয়া এবং কোন সময় কে রাজা ছিলেন। 1537 সাল থেকে এই উদয়পুরে এই সেম ডাইনেস্টি রাজ করে যাচ্ছে, এবং সেম ডাইনেস্টি এখন 2025 সাল, এখনো সেম ডাইনেস্টি রাজ করে যাচ্ছে। এখানে দেখুন সেই সময়কার যুদ্ধের সময় কি সব পড়তো, এটা যুদ্ধের সময় লোহার পড়তো। এই দেখুন যুদ্ধের সময়কার এদের ড্রেস পুরো লোহার। তো ভাবুন এত ভারী একটা ড্রেস পরতে তাদের নিজস্ব চেহারা কত বড় হতো, ইনফ্যাক্ট ঘোড়াকেও পরাতো। এই সিটি প্যালেসে একটি বিশাল মিউজিয়াম রয়েছে, যেখানে মেবার রাজবংশের ব্যবহৃত রাজকীয় পোশাক, পালকি এবং কয়েকশো বছর পুরনো অস্ত্র রাখা আছে। বিশেষ করে মহারানা প্রতাপের যুদ্ধের সরঞ্জামগুলো দেখলে আজও গায়ে কাঁটা দেয়। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্যে এটি যেন এক সোনার খনি। তিনি হচ্ছেন মহারানা সংগ্রাম সিং, যিনি যুদ্ধের সময় 80খানা উন্ড হয়েছিল, তারপর এক চোখ চলে গেছিল, হাত কাটা পড়েছিল, তারপরও তিনি যুদ্ধ চালিয়ে গেছিলেন। তাহলে ভাবুন এনাদের কলিজায় কতটা জোর এবং কতটা সাহস ছিল। আমরা এখন সিটি প্যালেসের ভেতরে আর্ট গ্যালারিতে প্রবেশ করেছি। চারিদিকটাই হচ্ছে মিউজিয়ামের মতোই, ফটো, হিস্ট্রি, রাজাদের ফটো, তাদের হিস্ট্রি, তাদের ওই ড্রেসের সবকিছুই ওরকমই আছে। সবকিছু অত ডিটেলে আর শেয়ার করছি না, বিকজ এটা একটা নর্মাল মিউজিয়ামের মতোই ভেতরটা করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। বাট প্যালেসটা ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল। চারিদিকেই আমরা এই পেছনটা গেছিলাম, এখানে প্লাস ফটোই লাগানো আছে। এবার এই সামনে উল্টো দিকে যাব, দেখি এখানে কি আছে। এখন ওপরে উঠে এসেছিলাম, এটা মোস্ট প্রবাবলি রানীদেরই মহল। এটা স্নান করার জায়গার মতো। দেখুন এখানে সব পাথরের কাজ, খুবই সুন্দর এই জায়গাটা। ভেতরটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখুন, এখানে এতগুলো জানলা, প্রতিটা জানলা থেকে লেক দেখা যেত। এই জায়গাটা দেখুন, এটা আরো একতলা উপরে উঠে এলাম। এখানে উপরে
গার্ডেনের মতো করে রেখেছে। অসাধারণ, অসাধারণ, মানে কিছু বলার নেই। তখনকার দিনেও এরকম আর্কিটেকচার, তখনকার দিনে বলতে না, এটা এখনো হয়েই যাচ্ছে, রিনোভেট হয়েই যাচ্ছে, বিকজ রাজা এখনো রাজ করে যাচ্ছে, যেটা শুনলেন 400 বছর ধরে 22খানা রাজা মিলে এটা তৈরি করেছে, এখনো রেনোভেট হয়েই যাচ্ছে। বাট এগুলো তাও অনেক দিন আগেকারই, এগুলো স্ট্রাকচার দেখে তো বোঝা যায়, আর্কিটেকচার দেখে বোঝা যায়, খুবই সুন্দর, খুবই নিখুঁত কাজ। আপনারা যারা যারা রাজস্থান আসবেন, উদয়পুর আপনাদের আইটিনারিতে অবশ্যই রাখবেন, এবং সিটি প্যালেস ইজ মাস্ট। এই ছিল হচ্ছে রাজাদের কাচের মহল। এই যে মহলটি আপনারা দেখছেন, এর দেওয়ালে যত চিত্র, এগুলো কিন্তু সবকটাই ভেজিটেবল কালার্স দিয়ে করা এবং অবশ্যই হাতে আঁকা। এইটা ছিল রাজাদের অ্যাসেম্বলি রুম। এই অ্যাসেম্বলি রুম থেকে বেরোলাম, এখানে মোটামুটি কেউ যদি ভেতরে ঢোকে, আমি যা বুঝতে পারলাম, আপনার যদি এমার্জেন্সি কোনো বেরোবার থাকে আপনি বেরোতে পারবেন না, বিকজ এখানে লাইন দিয়ে ওভাবেই করা আছে। আপনি একটা দেখে বেরোবেন, আরেকটা জায়গায় ঢুকবেন, একটা দেখে বেরোবেন, আরেকটা দেখে বেরোবেন। আর বয়স্ক লোকরা যাদের হাঁটুতে প্রবলেম, তারা একটু ভেবেচিন্তে আসবেন, কিন্তু কারণ এখানে সিঁড়ি সরু সরু সিঁড়ি, এবং তার পায়ের ধাপ মোটামুটি আমাদের আজকালকার ঘরে যেরকম সিঁড়ি হয়, তার 3টে 4টে সিঁড়ি মিলে এখানে এক একটা সিঁড়ি। তো যারা বয়স্করা আসবেন, এবং বিশেষ করে যাদের হাঁটুতে কোমরে ব্যথা, তারা কিন্তু একটু সামলে আসবেন। আর যারা আসতে পারবেন তাদেরকে বলছি, মিস করবেন না, কারণ দেখার মতো জায়গা এটা, দেখার মতো। আমরা অ্যাসেম্বলি রুম দেখে বেরোলাম, এখন আবার বেরোলাম পেছনে, দেখো পেছনেই আরেকটা মহল দেখো। এই হচ্ছে গ্লাস মহল, মানেক মহল নাম। তো ফাইনালি দেখে বেরোলাম সিটি প্যালেস। সিটি প্যালেস দেখে বেরোলাম, সিটি প্যালেস মিউজিয়াম এখানে লেখা থাকে, ভেতরটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউজিয়াম, প্যালেসের যে ভেতরে মিউজিয়ামটা হয় সেই মিউজিয়াম। দেখতেই পাচ্ছেন পেছনে আমার সিটি প্যালেস মিউজিয়াম। দেখে বেরোলাম, প্রায় 1 ঘন্টার উপরে লাগলো পুরো ভেতরটা, প্যালেসটা ঘুরতে। এবার একটু রেস্ট নিই, কারণ হাঁপিয়ে গেছি অনেকটাই দুজনেই, কারণ ভোরবেলা বেরিয়েছি, রাতে ঘুম হয়নি, অনেকটা হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিই, দিয়ে আবার যাবো জগদীশ টেম্পলের উদ্দেশ্যে। এই ছিল আপনাদের জন্য উদয়পুরের সিটি প্যালেসের কিছু অংশ। এরপর আপনাদের নিয়ে যাব পাশেই থাকা জগদীশ টেম্পলে। তো আমরা সিটি প্যালেস থেকে জাস্ট বেরোলাম বলতে আমরা ব্যাক করবো আবার সিটি প্যালেসে। বাট সিটি প্যালেসের যেই সাইড থেকে এন্ট্রি করেছি, তার অপোজিট সাইড দিয়ে বেরোলাম, এখানে জগদীশ টেম্পল আছে বলে। এটা জাস্ট একটা বাজারের মতো, বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, দেখছি আপনাদের কেমন বাজার। এটা এটা জাস্ট বাজার, এখানে ট্র্যাডিশনাল সবকিছুই রাজস্থানের পাবেন। আর এইদিকে হচ্ছে জগদীশ টেম্পল। জগদীশ টেম্পল যাই, জগদীশ টেম্পলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। উদয়পুরের সিটি প্যালেসের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের বিস্ময়, জগদীশ মন্দির। 1651 সালে মহারানা জগৎ সিং এই মন্দিরটি নির্মাণ করেন। আজ আমি আপনাদের দেখাবো কেন রাজস্থান ভ্রমণে এই মন্দিরটি দেখা আপনার জন্য মাস্ট। এই মন্দিরটি ইন্ডো আরিয়ান স্থাপত্য শৈলীতে তৈরি। মূল মন্দিরে ওঠার জন্য আপনাকে 32টি মার্বেলের সিঁড়ি পাইতে হবে। ওপরে উঠলেই দেখতে পাবেন 2 বিশাল পাথরের হাতি আপনাকে স্বাগত জানাচ্ছে। মন্দিরের দেওয়ালে পাথরের ওপর যে কারুকার্য আছে, নৃত্যরত অপ্সরা, হাতি এবং ঘোড়ার এই সূক্ষ্ম কাজগুলো প্রায় 400 বছর আগের।
মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বিষ্ণুর এক অনন্য রূপ, জগন্নাথ রায়। একটি মাত্র কালো পাথরে খোদাই করে তৈরি এই চতুর্ভুজ মূর্তিটি এতটাই তেজস্বী যে আপনি চোখ ফেরাতে পারবেন না। আর এখানকার সন্ধ্যা আরতি সে এক স্বর্গীয় অনুভূতি। শঙ্খ আর ঘণ্টার ধ্বনিতে পুরো পরিবেশটা জাদুকরী হয়ে ওঠে। তো আমরা জগদীশ টেম্পল দেখে এখন এসছি লেক পিছোলাতে সানসেট দেখার জন্য। বোট রাইড করবো ভেবেছিলাম, টিকিট কেটেছি, বাট যা লাইন আছে আমার মনে হয় না যেতে পারবো। বিভৎস বড় লাইন, এই দেখুন আমার পেছনে টিকিট কেটে এই যে লাস্টে টাবু দাঁড়িয়ে আছে, অনেকটা লাইন। যেতে পারবো কি পারবো না জানি না, টিকিট কেটে নিয়েছি, লাইনে দাঁড়াচ্ছি। সানসেট হচ্ছে পেছনে, এই ঠিক আমার পেছনে পাহাড়ের পেছনে সানসেট হচ্ছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা লেক পিছোলার, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সূর্য যখন উদয়পুরের আকাশে বিদায়ের সুর তোলে, লেক পিছোলা তখন হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। রূপালী জলরাশি ধীরে ধীরে বদলে যায় গলানো সোনার রঙে। দূরের ওই সিটি প্যালেস আর লেক প্যালেসের গায়ে আছড়ে পড়ে গোধূলির শেষ আলো। মনে হয় ইতিহাস যেন ফিসফিস করে কথা বলছে ঢেউয়ের কানে কানে। বাতাসে রাজকীয় আভিজাত্য, আর চারপাশে এক মায়াবী নিস্তব্ধতা। এই সূর্যাস্ত শুধু দিনের শেষ নয়, যেন এক অপার্থিব সৌন্দর্যের শুরু। পিছোলা, যেখানে আকাশ এসে মেশে জলের হৃদয়ে, ঠিক যেন এক টুকরো স্বপ্ন। তো ফাইনালি আমরা বোট রাইডে পেয়ে গেছি, এটাই লাস্ট বোট, লাকিলি পেয়ে গেছি। বাট সানসেটটা হয়ে গেছে, বাট দুঃখ নেই, আমরা এখন দারুণ অভিজ্ঞতা সাক্ষী হব। বোট রাইড করছি, এই দেখো সিটি প্যালেসের সাইড হচ্ছে আমাদের। অসাধারণ লাগছে এই বোট রাইড, আপনারাও এনজয় করুন। আমার কেমন লাগছে? ভালো, বাট ভীষণ এক্সস্টেড, ভীষণ টায়ার্ড লাগে। টায়ার্ড লাগলে কিছু করার নেই, বেরোলে টায়ার্ড লাগা উচিত না, দ্যাটস আ ক্রাইম বেরোলে। হ্যাঁ, এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, খুবই সুন্দর, একদম নতুন একদম একটা ব্যাপার। এই একটা পরিয়ে দিয়েছে অস্বস্তিকর হ্যাঁ, জিনিস, এটা একটা বলা অব্দি। কিছু না, দিস ইজ ফর আওয়ার সেফটি অনলি। ঠিক আছে, চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিউজ। আমরা এখন ভাসছি শান্ত লেক পিছোলার বুকে। চারদিকে বিকেলের সোনালী আলো জলরাশির ওপর এক মায়াবী রূপ তৈরি করেছে। ঠিক আমার সামনেই দেখুন, রাজকীয় মহিমায় দাঁড়িয়ে আছে সিটি প্যালেস। লেকের জল থেকে প্রাসাদের এই দৃশ্য সত্যি অপূর্ব। একটু কান পাতলেই শুনতে পাবেন সেই পবিত্র ধ্বনি। সিটি প্যালেসের ঘাটে এখন শুরু হয়েছে সন্ধ্যা আরতি। প্রদীপের আলো আর শঙ্খধ্বনি এই পরিবেশকে এক স্বর্গীয় রূপ দিয়েছে। আধুনিক জীবনের ব্যস্ততা থেকে দূরে এই শান্তিটুকু সত্যি অতুলনীয়। লেক পিছোলায় ভ্রমণ আর তার চারিপাশে সৌন্দর্যের বর্ণনা একটি কবিতার মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরলাম। পিছোলার বুকে যখন নামে গোধূলি, পঞ্চমে বাজে কোন সুরের লহরী। 5টা কি 6টা বাজে জানি না তো আজ, নৌকা আমার চলে ফেলে আসা কাজ। দিগন্তে মেশে লালিমা, আকাশে আঁকে ছবি, মনে হয় যেন আজ আমি এক কবি।
সামনে দাঁড়িয়ে সিটি প্যালেস, তার আলোর রেখা যেন শত বছরের গল্প চায় দেখা। ওই তো ভাসছে জল হীরা, লেক প্যালেসের রূপ, শান্ত জলের প্রতিবিম্ব, এক অন্য স্বরূপ। আধার নামছে ধীরে, তারার আলোর দেশে, শহর উদয়পুর জেগে ওঠে হেসে। প্রতিটি আলো যেন স্মৃতির প্রদীপ জ্বালে, নৌকা আমার চলে স্বপ্নের তালে। এ শুধু ভ্রমণ নয়, এ যে আত্মার গান, পিছলার গোধূলি বেলায় পায় নতুন প্রাণ। বাতাসে ভাসছে এক অজানা সুর, উদয়পুর তুমি কেন এত সুমধুর। ওই তো জীবন, এই তো সে ক্ষণ, নৌকা ভ্রমণ যেন এক ধ্যানমগ্ন মন। শব্দহীন এক নীরবতা ঘিরে ধরে আসে, এই গোধূলির মায়ায় মন শুধু ভাসে। বারবার ফিরে আসি এই লেকের টানে, উদয়পুর মিশে যায় জীবনের গানে। সো আমাদের বোট এসে আমাদেরকে জগমন্দিরে এনে নামালো। খুবই সুন্দর একটা আইল্যান্ডের মতো ভেতরে। কি আমি ঠিক বুঝতে পারছি না, প্যালেস না মন্দির। মন্দির নাম তো মন্দির, প্যালেস হবে বা মন্দির হতে পারছে। মন্দির বললো তো মন্দির হওয়াটাই স্বাভাবিক। বাট খুবই সুন্দর, ভেতরে যাই আমরা, ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি। যেটা আন্দাজ করেছিলাম সেটা একদমই ঠিক। জাগ মন্দির নাম হলেও এটা মন্দির না, এটা একটা ছোটখাটো প্যালেস ঝিলের মাঝখানে। এখানে রেস্টুরেন্ট সবকিছুই আছে, আপনারা আসবেন, ঘুরবেন, রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে হলে খাবেন। এক্সপেন্সিভ, স্বাভাবিক ব্যাপার, কিন্তু অসাধারণ সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। 400 বছরের পুরনো এই স্থাপত্যের প্রতিটি পাথর ইতিহাসের কথা বলে। বলা হয় এই প্রাসাদের গম্বুজ আর নকশা দেখেই সম্রাট শাহজাহান তাজমহল তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন। প্রাসাদের ভেতরেই রয়েছে বিশ্ববিখ্যাত রেস্তোরাঁ দ্য দাড়িখানা। হ্রদের নীল জলরাশি আর দূরে সিটি প্যালেসের ভিউ নিয়ে এখানকার সিগনেচার লাল মাছ কিংবা রাজস্থানী থালির স্বাদ আপনার ভ্রমণকে এক অন্য মাত্রা নিয়ে যাবে। বিকেলে আড্ডার জন্য রয়েছে চমৎকার পিচলি বার। রাজকীয় আতিথেয়তা আর শান্ত প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন হলো এই জগমন্দির। উদয়পুর ভ্রমণে এসে অদবক্ষের এই স্বর্গীয় অভিজ্ঞতা মিস করবেন না কিন্তু। দেখুন কি অসাধারণ দৃশ্য রাত্রেবেলা, সন্ধ্যেবেলা ইনফ্যাক্ট। এই হচ্ছে জগ মন্দির, এই হচ্ছে লেক পিচকোলা, এই হচ্ছে সিটি প্যালেস, এই হচ্ছে উদয়পুর সিটি ঘেরা। দারুণ, অসাধারণ। এই পাশে হচ্ছে পাহাড়, দারুণ একটা ভিউ, দারুণ। এই দেখুন এখানে সুন্দর, জগ মন্দিরের ভেতরে এত সুন্দর, মানে সন্ধ্যেবেলা এসছি বলে মনে হয় আরো এই লাইটের জন্য আরো সুন্দর লাগছে, অসাধারণ। দেখুন আরেকটা লাইট জ্বলে উঠলো। তো আমরা এখন এসে গেছি মহারানা প্রতাপ স্মারকে। এই পেছনে হচ্ছে মহারানা প্রতাপের একটা স্ট্যাচু আছে। সামনে লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছে, তো ওটা আর দেখবো না, অলরেডি টায়ার্ড হয়ে গেছি। এই হচ্ছে মহারানা প্রতাপ স্মারক, আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই, তারপর ব্যাক করে যাচ্ছি। রাজস্থানের উদয়পুরে ফতেহ সাগর হ্রদের তীরে অবস্থিত মহারানা প্রতাপ স্মারক একটি অত্যন্ত গর্বের স্থান। এখানে বীর যোদ্ধা মহারানা প্রতাপ তার প্রিয় ঘোড়া চেতকের পিঠে উপবিষ্ট একটি বিশাল ব্রোঞ্জ মূর্তিকে কেন্দ্র করে এই স্মারকটি গড়ে তোলা হয়েছে। তো মহারানা প্রতাপ স্মারকটা দেখে আমরা এখন এই বীর ভবন, এটাও একটা ওই মহারানা প্রতাপই আর এখানকার রাজাদের নিয়ে একটা মিউজিয়াম মতো করেছে, ওই সেম এরিয়াতেই, ওই টিকিটেই হয়ে যাচ্ছে। আচ্ছা বলতে ভুলে গেছিলাম, এখানে 150 টাকা করে পার হেড টিকিট, আর 150 টাকা গাড়ির জন্য, একটু পাহাড়ে চড়াই উঠতে হয় গাড়ি।
এটা হচ্ছে টিকিট, মিউজিয়ামের ভেতরে যাচ্ছি, আর সামনে একটা বড় স্ট্যাচু আছে মহারানা প্রতাপ আরও সব রাজা ঠাজাদের, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে স্ট্যাচুটা মিউজিয়ামের ঠিক সামনে। আর এই হচ্ছে মিউজিয়াম, বীর ভবন যার নাম। এই হচ্ছে মিউজিয়াম, উদয়পুরের রাজা মহারানা প্রতাপ, তারপরে যে রাজা ঠাজা সবার হিস্ট্রি ছবি লাগানো আছে। ঢুকেই গণেশজির একটা মূর্তি। এইখানে কুম্ভলগড় ফোর্টের একটা রেপ্লিকা, কি বিশাল রেপ্লিকা দেখুন। এইখানে ওরকম আর্মস অ্যামুনেশনস, যুদ্ধের ওই বর্ম সেইগুলো আছে। আবার নিচের দিকে কিছু রেপ্লিকা আছে, দেখা যাক কি রেপ্লিকাস আছে নিচে। আচ্ছা, তো এটা হচ্ছে সিটি প্যালেসের রেপ্লিকা। সিটি প্যালেস যেটা আমরা একটু আগেই ঘুরে এলাম, তার রেপ্লিকা হচ্ছে এইটা। এটা হচ্ছে হলদিঘাটি ব্যাটলফিল্ডের রেপ্লিকা। হলদিঘাটি ব্যাটলফিল্ড সবাই জানেন, মহারানা প্রতাপের বিখ্যাত যে যুদ্ধ হয়েছিল, সেই হলদিঘাটি ব্যাটলফিল্ডের রেপ্লিকা। এগুলো হচ্ছে সব আমাদের দেশের ইতিহাস এক একটা। এটা হচ্ছে চিত্তোরগড় ফোর্টের রেপ্লিকা। চিত্তোরগড় উদয়পুর থেকে অ্যাপ্রক্স 120-130 কিলোমিটার। এটা হচ্ছে চিত্তোরগড়ের রেপ্লিকা। তো এই ছিল এই মিউজিয়ামের ছোট্ট একটা ওয়াক ওভার, ছোট্ট একটা মিউজিয়াম। এখন অনেক রাতও হয়ে গেছে, এবার আমরা ফিরবো হোটেল। আশা করি আজকে যা যা দেখালাম আপনাদের খুব ভালো লাগলো। এই ছিল হচ্ছে ফতেহ লেক, যেটাতে আলো থাকাকালীন আসার কথা ছিল, বাট সময়ের অভাবে আমরা এসে উঠতে পারিনি। ফতেহ লেকের সামনে দিয়ে যাচ্ছি এখন এই মহারানা প্রতাপ স্মারক দেখে। তো যতটুকু রাত্রেবেলা দেখতে পাচ্ছি আপনাদেরকে শেয়ার করলাম। তো আমরা ঢুকে গেছি হোটেলে, হোটেল পার্ক ক্লাসিক উদয়পুরে। একটা স্ট্যান্ডার্ড হোটেল। রুম টুরটা কুইকলি আপনাদেরকে দিয়ে দিই। এই রুমে ঢুকলাম, এই হচ্ছে বেড, পাশে একটা সাইড টেবিল, এই একটা সোফা, এই একটা রিডিং টেবিলের মতো, টি টেবিল, ওই পাশে আর একটা সাইড টেবিল, ওখানে ইলেকট্রিক কেটলি অ্যান্ড অল দিয়েছে। এটা ব্যালকনি আছে, খুলছি না বিকজ ভালোই ঠান্ডা আছে। এইখানে একটা মিরর দিয়েছে, এখানে একটা কাবার্ড দিয়েছে, আর এই একটা ডিসেন্ট এনাফ ওয়াশরুম। ডিসেন্ট এনাফ না, ভালোই ওয়াশরুম আছে, গিজার টিজার সবই আছে। তো এই হচ্ছে কুইকলি আমাদের উদয়পুরের যে রুমে আমাদের 2 দিন থাকার কথা ছিল, সেখানে আজকে একটা রাত কাটাবো, কালকে আবার বেরিয়ে যাব। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা এত দূরই থাকবে। আমরা এখন জাস্ট একটু ফ্রেশ হব, ডিনার করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো, আর ভিডিও করার এনার্জি নেই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে লাইক করে বেল নোটিফিকেশনটাকে দাবিয়ে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।